গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে বারবার আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের ইস্যুটি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করে সেখান থেকে বিভিন্ন প্রস্তাবনা আসে। এবার সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্বের আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে। সবকিছু মিলিয়ে নির্বাচনের সমীকরণটা কি জটিল হয়ে উঠছে? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আমার মুখোমুখি হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সম্পাদক জি9 ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে সবকিছু মিলিয়ে নির্বাচনের সমীকরণটা কি জটিল হয়ে উঠছে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? বাংলাদেশের নির্বাচনী সমীকরণ সবসময় জটিল ছিল, খুব সহজ কখনোই ছিল না। সহজ ছিল না বলেই একসময় ৭৩-এর যেখানে আওয়ামী লীগ অপ্রতিরোধ্য ছিল, সেই সময় খুব হাতে গোনা কয়েকজনই বিরোধী দলের হতেন, তারপরেও তারা জোর করে কিংবা জালিয়াতি করে নির্বাচনে জেতার ঘটনাও ঘটিয়েছিল। তারপর বিভিন্ন সরকারের সময় এটা হয়েছে, বাকশাল হয়েছে, বাকশালের পতন হয়েছে, বহুদলীয় গণতন্ত্র এসছে, কিন্তু নির্বাচনী পদ্ধতিটা বাংলাদেশে কখনোই সেরকম একটা গ্রহণযোগ্য পর্যায়ে আনা যায়নি বলে ১৯৯১ সনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলো, ৯৬-তে এসে আবার দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন হলো, তারপরে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার আসলো। ২০০৬ সালে লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে মানুষ মেরে সরকারের পতন ঘটিয়ে 111 সরকার আনলো আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা। তা এই যে বাংলাদেশ থেকে আবার তারা ২০০৮ সালের নির্বাচনে, ডিসেম্বরের নির্বাচনে এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে একটা বিনা ভোটের নির্বাচন করলো, একটা রাতের ভোটের নির্বাচন করলো, একটা আমি ডামি ভোটের নির্বাচন করলো এবং বাংলাদেশকে টোটালি একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে পরিণত করলো। এই ফ্যাসিবাদ হওয়ার পেছনের মূল কারণটা কিন্তু হচ্ছে নির্বাচনে যদি মানুষের হাতে ভোটের অধিকারটা থাকতো, তাহলে আওয়ামী লীগ ৩ টার্ম ধরে ক্ষমতায় থাকতে পারতো না, আর ৩ টার্ম ধরে ক্ষমতায় না থাকলে ফ্যাসিবাদ হয়ে উঠতে পারতো না। সুতরাং মানুষের হাতে যদি আপনি অধিকারটা ফিরিয়ে দিতে পারেন, নেতৃত্ব নির্বাচনের অধিকার, তাহলে এইরকম দানব হয়ে ওঠা এবং ফ্যাসিবাদ হয়ে না ওঠার পক্ষে তারা দাঁড়াতে পারে ভোটের রায় নিয়ে। এখন সেই প্রেক্ষাপটে যখন ফ্যাসিবাদের পতন হলো, একটা আকাঙ্ক্ষা তৈরি হলো বাংলাদেশে আবার সুন্দর একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি হবে। সেটার নিরিখে শুধু নির্বাচনী ব্যবস্থাই নয়, দেশে সংস্কার করে আমাদের যা যা বঞ্চনা ছিল, যা যা অভিযোগ ছিল, যা যা অসামঞ্জস্য ছিল, সেখান থেকে বেরিয়ে আসবার নানান রকমের পথ পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হলো এবং বিভিন্ন দলের বিভিন্ন রকমের আলোচনা আছে, দাবি আছে। এখন হতাশার কথা যে যাই বলুক, এ পর্যন্ত আমাদের অর্জন কিন্তু একেবারে কম নয়। অর্জন কম নয় কেন? এবং এই অর্জনটাই ভোটের সমীকরণকে আবার সহজ করে দিবে হয়তো। মানে সবাই একমত হলে, ঐক্যবদ্ধ হলে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবের মধ্যে মিল থাকলে তাহলে সহজ হয়ে যাবে। কি কি অর্জন আছে? বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন না যে রাজনৈতিক সংকট কখনো আলোচনার মাধ্যমে সমাধানের কোনো কিছু আমরা পেয়েছি, কখনো সমাধানের দিকে গেছে, কিন্তু এইবার প্রথম লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের একটি আলোচনা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করলো আমাদের। কারণ সরকার এবং বিএনপি ও তাদের সমমনা দলগুলি নির্বাচন প্রশ্নে একদম একরকম মুখোমুখি দাঁড়ানোর পর্যায়ে চলে যাচ্ছিল। আলোচনার টেবিলে সেই সংকটটা সমাধান করলো। আপাতত একটা সমাধান হয়েছে কি? হ্যাঁ, সমাধান হয়েছে, সাময়িক সমাধান হয়েছে। কেন? কারণ ওই সময় পরিস্থিতি এমন দিকে যাচ্ছিল যে বিএনপি যে কোনো সময় তাদের সমমনা দল নিয়ে নির্বাচন আদায়ের দাবিতে
রাজনৈতিক কর্মসূচি, রাস্তার কর্মসূচি দিবে। সেই অবস্থায় যদি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক শক্তি এবং সরকার মুখোমুখি দাঁড়িয়ে যায়, তাহলে পরিস্থিতি ঘোলাটে হতো এবং তার সুযোগ ফ্যাসিবাদ, পলাতক এবং পরাজিত ফ্যাসিবাদরা গ্রহণ করত এবং দেশের পরিস্থিতি খারাপ হতে পারত। সেই উৎকণ্ঠা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, ওই উৎকণ্ঠা থেকে আমরা বেরিয়ে এসেছি। উৎকণ্ঠা না হয় দূর হয়েছে, সাময়িক সমাধান হয়েছে, কিন্তু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটি কেটেছে কি? সেটার প্রশ্নে এবার আসি। সেই ক্ষেত্রে যেহেতু এরকম একটা যৌথ বিবৃতি এসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সংস্কার এবং বিচারের যথেষ্ট পর্যাপ্ত অগ্রগতি হলে, এখন পর্যাপ্ত বা অগ্রগতিও তো একটা ভেকটাম, সংস্কারও যেরকম কত সংস্কার হবে, কতদিন ধরে হবে, সেটাও যেরকম সুনির্দিষ্ট বলতে কিছু নাই, চলমান প্রক্রিয়া। অগ্রগতি পর্যাপ্ত মানে কি? যেটা আমার দৃষ্টিতে পর্যাপ্ত সেটা আপনার দৃষ্টিতে পর্যাপ্ত নাও হতে পারে। পর্যাপ্ত অগ্রগতি আসলে কিভাবে নির্ধারিত হবে সেটিও তো নিশ্চয়ই প্রশ্ন। বিচার নিয়ে যেরকম বিচারের বেশি ধীরগতি যেমন অবিচারের শামিল, তেমনি তাড়াহুড়োটাও অবিচারের শামিল। বলাই হয় জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো তার মানে তাড়াহুড়া করলে সেটা সুবিচার হয় না, অবিচারই হয়। সেই কারণে এদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, তারা প্রসিকিউশন ফেস করবে, আস্তে আস্তে বিচারের দিকে যাবে। কিন্তু নির্বাচনের প্রশ্নে যেটা হলো সেটা হলো বাংলাদেশে একটা নির্বাচন অবশ্যই দরকার এবং সেটা হতে হবে। সেটা ফেব্রুয়ারিতেই হবে আমি ধরে নিচ্ছি। আমি আশাবাদী যে ফেব্রুয়ারিতে হবে। কেন ফেব্রুয়ারিতে হবে আশাবাদী? সেই ল্যান্ডমার্ক ধরেই সংকটের সমাধান হবে। কারণ হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ দিকে যাচ্ছে। এই ইন্ডিকেটরটা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেন, কারণ উনি অর্থনীতির মানুষ। তারা রাষ্ট্র চালাতে গিয়ে হারে হারে টের পাচ্ছেন যে বিদেশি বিনিয়োগ আসছে না, দেশি বিনিয়োগ হচ্ছে না, নতুন কর্মসংস্থান হচ্ছে না, দারিদ্র্যের হার কমছে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ধীরে ধীরে যে ঐক্য ছিল সেটা নষ্ট হচ্ছে এবং দূরত্ব তৈরি হচ্ছে, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানাপোড়েন চলছে এবং এইভাবে চলতে থাকলে এক সময় এরা সম্মান নিয়ে এখান থেকে বিদায় নিতে পারবেন কিনা সেই শঙ্কাও কারো কারো তৈরি হয়েছে। ফলে দেশের অর্থনীতি, দেশের আইন শৃঙ্খলা, দেশের গণতন্ত্র উত্তরণ এবং সম্মানজনকভাবে এই সরকারের বিদায়ের স্বার্থে তারা নিশ্চয়ই ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের আয়োজন করবে। এবং সেই নির্বাচনের যে অনৈক্যটা দেখা যাচ্ছে, এই অনৈক্যটা মূলত যে দলগুলি একটা কমপ্লেক্সিটিতে ভোগে, যে তারা ছোট দল, নির্বাচনের মাঠে বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বা প্রতিযোগিতা করে টিকে থাকা কঠিন। ফলে রাষ্ট্র ব্যবস্থায় তারা স্টেক হোল্ডার হিসেবে রাষ্ট্র পরিচালনায় জায়গা করে নিতে পারবে কিনা, নাকি বিএনপি একতরফাভাবে ব্যাপক আসন নিয়ে চলে আসবে। তাহলে ব্রুট মেজরিটি নিয়ে একটা দল আসলে সেখানে আবার যদি বাংলাদেশে এরকম ব্রুট মেজরিটির একটা কিছু কুফল আছে, আপনি জানেন যে তারা এক সময় ধরাকে সরাজ্ঞান করে এবং অনেক ভুল করে, এক সময় তারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে এক পর্যায়ে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের দিকে যায়। আসলে একদলীয় শাসন ব্যবস্থার পথ প্রশস্ত করে, সেটা আমরা দেখেছি। সেই বিবেচনায় ছোট দলগুলির এই আশঙ্কা থাকাও কিন্তু অমূলক নয়। এবং বিএনপিও একটি গণতান্ত্রিক দল হিসেবে তারাও ভাবছে যে সংসদে যাতে একটা, তারা যদি, যেহেতু বাংলাদেশের বাস্তবতা যেটা, বিএনপি যেরকম বড় মাপের রাজনৈতিক দল, একটি সুষ্ঠু নির্বাচন হলে আসন যাই পাক বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, এটা বিএনপিও মনে করে, সাধারণ মানুষও মনে করে, মোটামুটি ধারণা করা যায়। সেই ক্ষেত্রে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে যাতে একটা ভালো এবং তাদের গাইড করতে পারে বা চাপ প্রয়োগ করতে পারে এরকম একটা বিরোধী দল যাতে থাকতে পারে সংসদে, সেই বিষয়টি নিয়েও বিএনপির নেতৃত্ব ভাবছে অলরেডি। এবং তার প্রেক্ষিতে এই দলগুলোর সঙ্গে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে নানান রকমের আলোচনা নিশ্চয়ই হবে এবং সেই আলোচনার ভিত্তিতে যেটুকু যেই জায়গায় দ্বিমত আছে এই দ্বিমত দূর হয়ে যাবে। যেহেতু ছোট দলগুলোর ভয়টা হচ্ছে, অনিশ্চয়তা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, এই জন্য যে তারা ভোটের বাজারে টিকতে পারবে কিনা, বিএনপির এত কর্মী সমর্থক এবং তাদের যে জনসমর্থন তার তোরে তারা দাঁড়াতে পারবে কিনা। বাংলাদেশের প্রশাসন অ্যামেজিংলি, খুব আনফর্চুনেটলি, যখন যে দলের বিজয়ী হওয়ার বাতাস যে দলের দিকে বেশি তাদের দিকে একটু
হেলে পড়ে, সেইভাবে হেলে পড়ে তারাও আবার এই ছোট দলগুলোর জন্য অসহযোগিতামূলক হয় কিনা সেই সন্দেহ কিন্তু আছে। এবং এই যে ছোট দলগুলির যে মানে সন্দেহের কোনোটাই কিন্তু অমূলক না, প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড তাদের আতঙ্ক। এই আতঙ্কটা দূর করবার দায়িত্ব হচ্ছে বড় দল হিসেবে বিএনপির। সেই ক্ষেত্রে আমি যতদূর জানি বিএনপির শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ভাবছে এবং বিভিন্ন দলের সঙ্গে তাদের আলোচনার ভিত্তিতে এই আশঙ্কা যাতে দূর হয় এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেটা তারা করবে। বিএনপি কিন্তু এক সময় জাতীয় ঐক্যমত্যের সরকার করতে চেয়েছিল, জাতীয় সরকার তাদের সঙ্গে আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের সবাইকে নিয়ে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ পলাতক এবং দেশছাড়া হওয়ায়, পতনের পরে এই বাস্তবতায় বিএনপির সঙ্গে যদি বাকি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সবাই যদি একসঙ্গে নির্বাচন করে, এক সরকার হয়, তাহলে সেটা একদলীয় সরকারের মতো হয়ে যাবে, একতরফা নির্বাচনের একটা সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে গণতন্ত্র চর্চার জন্য দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে বিরোধী দল থাকতে হবে। সেই বিবেচনায় ওই যে জাতীয় সরকার গঠন বা সমমনা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা, সব দল মিলে সরকার গঠনের সেই বিষয়টা পরিবর্তিত পরিস্থিতি বর্তমানে বাস্তবতা। আওয়ামী শাসনামলে যেমনটি দেখেছি যে গৃহপালিত বিরোধী দল, এবারও একটা আশঙ্কা করা হচ্ছে যে নির্বাচনের পর শক্তিশালী বিরোধী দল হবে কি? দুইটা একেবারেই ভিন্ন বিষয়। গৃহপালিত বিরোধী দল আর দুর্বল বিরোধী দল দুইটা ভিন্ন বিষয়। আওয়ামী লীগের আমলে প্রধান বিরোধী দল গৃহপালিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি, কিন্তু বিএনপি হাতে গোনা ৬-৭ জন এমপি নিয়ে সংসদে গিয়ে তারা সরকারকে তাড়া করেছে ওই গুটি কয়েকজনে। এবং সংবাদ মাধ্যমে বা আপনারা যখন টকশোতে বা আলোচনায় নিউজে যখন কথা বলতেন তখন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে কেউ ট্রিট করতো না, বিএনপিকেই ট্রিট করতো, যদিও বিএনপি প্রধান বিরোধী দল সংসদে ছিল না। দেশবাসী সরকার বিরোধী দল বলতে বিএনপিকেই বোঝাতো, কথায় প্রসঙ্গে তর্ক বিতর্কে সরকার এবং বিরোধী দল বলতে বিরোধী দলের আসনে সবাই বিএনপিকেই চিন্তা করতে কথা বলতো। সুতরাং গৃহপালিত বিরোধী দল হচ্ছে ওই বিরোধী দল যারা পোষ্য, যাদেরকে সরকার সুবিধা দিয়ে সংসদে এনে তাদের কিছু মন্ত্রী বানিয়ে বা কিছু নানান রকমের আর্থিক সুবিধা দিয়ে তাদেরকে একরকম পারচেজ করে। এটা হচ্ছে গৃহপালিত বিরোধী দল, যেটা এরশাদের আমলে হয়েছিল একবার, আওয়ামী লীগের আমলে হয়েছে একবার। কিন্তু ২০০১ সালে বিএনপি যখন ব্রুট মেজরিটি নিয়ে আসলো তখন জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে, জামায়াতকে কিন্তু তারা মন্ত্রিত্ব না দিলেও পারত, ২০০-র উপরে আসন বিএনপি একাই পেয়েছিল, তো যে সংবিধান সংশোধনের জন্য একে এনাফ ছিল। কিন্তু তারপরও তাদের যে অঙ্গীকার, তাদের যে জোট, সে অনুসারে জামায়াত ইসলামকে সহ সরকার গঠন করলো। সেখানে বিরোধী দল হলো খুব কম আসন নিয়ে আওয়ামী লীগ। তা আওয়ামী লীগকে কি তখন বিরোধী দল বলেনি, গৃহপালিত বিরোধী দল বলেছে। আবার ২০০৮ সালের নির্বাচনে বিএনপি আবার খুব কম সংখ্যক আসন পেল। আওয়ামী লীগ এবং তাদের জোট নিয়ে তারা সরকারে, বিরোধী দলে বিএনপি মাত্র ৩০টা আসন নিয়ে। তাতে কি বিএনপিকে কেউ গৃহপালিত বিরোধী দল বলেছে? সুতরাং গৃহপালিত বিরোধী দল বলে যে তকমাটা যাদের বেলায় প্রযোজ্য তাদের চেহারা সেটা ভিন্ন। ভোটের রাজনীতিতে কিন্তু অনেক হিসেব নিকেশ পাল্টে যায়, আসন ভাগাভাগি, সমঝোতার রাজনীতির অনেক নজির আমরা বিগত সময়ে দেখেছি। এবার এমন কোনো সম্ভাবনা দেখেন কি? হ্যাঁ, সেটা হতে পারে। হতে পারে কেন? ভোটের সমীকরণ মাথায় রেখেই সবাই জোটের সমীকরণ করে। ভোট পাবার জন্যই জোট। বাংলাদেশে এরকম দেখা গেছে বিভিন্ন সময় ভোট কেন্দ্রিক হিসাবে আপনার অনেক স্টার লিডার আছে, পরিচিতিতে তারা জাতীয় নেতা, কিন্তু ভোটের বেলায়, ভোটের নেতৃত্বে বা ভোট করতে গেলে ভোটে তারা এমপি হওয়ার ধারে কাছে আসতে পারে না। আবার আওয়ামী লীগ বিএনপির কথাই বলি, এই দুইটা দল যখন নির্বাচন করত দেখা যেত অনেকগুলা আসনে খুব মার্জিনাল জয় পরাজয় হতো, ৫,০০০, ২,০০০, ৭,০০০, ১০,০০০, ১,০০০ এরকম ব্যবধানে জয় পরাজয় হতো। ওইখানে হিসাব করে দেখা গেল যে যেইখানে বিএনপি আওয়ামী লীগের প্রার্থীর কাছে
2000 ভোটের ব্যবধানে হেরেছে, ওখানে জামায়াত ইসলামীর 5000 ভোট আছে। তাহলে জামাতের সঙ্গে যদি বিএনপির জোট হয় তাহলে ওই আসনটায় জামাতের 5000 ভোট যোগ হলে আওয়ামী লীগকে পরাজিত করে এখানে বিএনপির ক্যান্ডিডেট বিজয়ী হবে। কোনো একটা আসনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির জয় পরাজয়ে আওয়ামী লীগ 5000 ভোটের ব্যবধানে পরাজিত হয়, কিন্তু সেইখানে জাতীয় পার্টির 7000 10000 ভোট আছে। জাতীয় পার্টিকে যদি আওয়ামী লীগের সঙ্গে নেয় তাহলে ওই দুইজনের ভোট যোগ হলে তখন দুইজনের ভোট যোগ হয়ে বিএনপিকে পরাজিত করে আওয়ামী লীগ বিজয়ী হতে পারে। ঠিক একইভাবে আবার জাতীয় পার্টিও কিছু আসনে আওয়ামী লীগের ভোট যোগ হলে তারা বিজয়ী হতে পারে। জামায়াত ইসলামী আবার বিএনপির ভোটটা তার বাক্সে গেলে তারা আওয়ামী লীগকে পরাজিত করে বা জাতীয় পার্টি অন্যকে পরাজিত করে বিজয়ী হতে পারে। এটা কিন্তু ভোটের ইকুয়েশন, যোগ বিয়োগের খেলা। এই যোগ বিয়োগের খেলায় নেমে যখন এবার দেখবে, ধরেন বিভিন্ন ছোট ছোট দল তারা দেখছে আমরা একা একা ইলেকশন করলে কিছু কিছু জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারি, কিন্তু ঠিক এমপি হওয়ার মতো জায়গায় যেতে পারি না। এইরকম যদি 2-3টা ছোট দলও এক হয়, 2-3টা ছোট দলের যোগফল কিছু আসনে কিন্তু বড় দলের ভোটের থেকে সেই সঙ্গে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আবার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। পিআর পদ্ধতির বাস্তবায়ন আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব হবে কিনা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশের প্রত্যেকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সায়ন্থ জি আলোচনায় আমরা ছিলাম বাংলাদেশে বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, যেখানে আসলে যে দল বেশি আসন পায় তারাই সরকার গঠন করে থাকে। 2008 সালের নির্বাচনে একটা তথ্য যদি আমি আপনার সামনে তুলে ধরি, আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে 230টি আসন পেয়েছিল, আর বিএনপি 32.5% ভোট পেয়ে আসন পেয়েছিল মাত্র 30টি। যেখানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে পিআর নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরো শক্তিশালী করে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করে। আপনার মতামত জানতে চাই বিষয়টি নিয়ে। আসলে পিআর পদ্ধতিতে আস্থা পায় ছোট দলগুলি যারা এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, যে পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচনটা হয়, সেই পদ্ধতিতে একটা সংসদীয় আসনে যিনি হাইয়েস্ট ভোট পাবেন তিনি এমপি হবেন। কিন্তু পিআর পদ্ধতিতে দল হিসেবে একটা দল সারা দেশে ন্যূনতম কত শতাংশ ভোট, সেটা একটা কাট মার্জিন থাকে যে 1% ভোট ন্যূনতম পেতে হবে বা এরকম, কিন্তু যত শতাংশ ভোট পাবে সেই হারে সংসদীয় আসন সে পাবে। তাতে করে সে ছোট ছোট অনেক দল আছে, কোনো আসনেই হয়তো তার এমপি হতে পারে, প্রতিযোগিতায় ফার্স্ট হয় না কোনো আসনেই, কিন্তু সারা দেশে মিলে সে 2% ভোট পেয়ে গেছে। টোটাল কাস্টিং ভোটের 2% ভোট পেলে 300 আসনের মধ্যে সে কিন্তু 2% মানে 100-তে 2টা, তাইলে 300 আসনে সে 6টা আসন কিন্তু সে পেয়ে যায়। একেবারে কোথাওই প্রথম না হয়ে সে 6টা আসনে ছয়টা এমপি পেয়ে যাবে। সে কারণে যেই দলগুলো এই এখনকার যে পদ্ধতি সেই পদ্ধতিতে এমপি হতে পারে না, তাদের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে পিআর। এখন পিআরই যে সর্বশ্রেষ্ঠ বা সেরা এরকম কোনো কথা নাই। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতি না করেও তুলনামূলক ভালো গণতন্ত্র চলছে, আবার পিআর পদ্ধতি দিয়েও খুব ভালো হচ্ছে এমন না। শ্রীলঙ্কায় কিন্তু 1978 সালে পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করা হয়। 1979 সাল থেকে পিআর পদ্ধতিতে শ্রীলঙ্কায় নির্বাচন হচ্ছে। সেই শ্রীলঙ্কায় কি অবস্থা হয়েছে, কিভাবে সরকারকে পালিয়ে যেতে হলো, গণ অভ্যুত্থানের মধ্যে অর্থনীতি কোথায় গেল আমরা দেখলাম। তো পাশের দেশ ভারতে কিন্তু বাংলাদেশের মতোই একই পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে, সেখানে পিআর পদ্ধতি নাই, কিন্তু লোকসভায়ও না এবং রাজ্য বিধানসভায়ও না। নেপালে দেখেছিলাম আমরা এর আগে। সেখানে ভারতে কিন্তু এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তুলনামূলকভাবে যে অন্যান্য নিন্দা করবার অনেক উপাদান আছে, কিন্তু তুলনামূলকভাবে কিছু ত্রুটি বিচ্যুতি অভিযোগ থাকার পরও তাদের নির্বাচন পদ্ধতি কিন্তু ভালো। এবং সেখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরাজয়, দেশে সহিংসতা নাশকতা এইটাও তুলনামূলকভাবে কম। সেখানে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার তো কোনো নজিরই নেই। সুতরাং সেই দেশ তো পিআর পদ্ধতি ছাড়াও আমাদের অনেকের থেকে নির্বাচন ব্যবস্থাটা অন্তত ভালো গ্রহণযোগ্য আছে।
বাংলাদেশে পিয়ার পদ্ধতির চাচ্ছে হইল গিয়ে ওই যে বললাম, যেই দলগুলি মনে করে যে তারা প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় তাদের আসন সংখ্যা একেবারে শূন্য থাকে অথবা খুব কম পায়, পিয়ার পদ্ধতি হলে তারা আরো বেশি পাবে। আর বড় দলগুলি যারা কম্পিটিশনে এমপি হতে পারে তারা পিয়ার পদ্ধতিটা পছন্দ করছে না। এই হইল দ্বন্দ্ব, আর কিছু না। এখন পিয়ার পদ্ধতি যে একেবারে সর্বে সবচেয়ে উৎকৃষ্ট সেটাও না, প্লাস এর সঙ্গে অনেকের চাওয়ার আবার কিন্তু একটু মিশ্র চাওয়া আছে। যেমন ধরেন ইসলামী আন্দোলন, তারা চায় সাধারণ নির্বাচন এবং উচ্চকক্ষ নির্বাচন, যেটা এই দুই জায়গায় পিয়ার পদ্ধতিতে হইতে হবে, এমনকি নারী এটাও পিয়ার পদ্ধতি বা সরাসরি ভোট কেউ চায়, এটা আছে। আবার এনসিপি তারা চাচ্ছে সাধারণ নির্বাচন, যেটা নিম্নকক্ষ সেটা প্রচলিত এই ধারার নির্বাচনই হোক, কিন্তু উচ্চকক্ষটা পিয়ার পদ্ধতিতে হোক। আর নারীটা তারা সরাসরি নির্বাচন চেয়েছিল কিন্তু ভালো কোনো ফর্মুলা দিতে পারেনি, ফলে তারা মোটামুটি এরকম একটা অবস্থানে আছে যে আগে এতদিন ধরে 50টা নারী যেভাবে দল ভাগ করে নিত, সামনে ওইভাবেই কত আসন পেল তার ভিত্তিতে এটা হবে। ইসলামী দলগুলোর মধ্যে মামুনুল হকের দল, তারা আবার বলছে আজকে নিম্নকক্ষে তারা আংশিক পিয়ার চায় আর উচ্চকক্ষে পূর্ণ পিয়ার চায়। এখন আংশিক পিয়ারটা আবার কিভাবে, সে আরেক দ্বন্দ্ব। বিএনপি বলছে এবং বিএনপির সঙ্গে সমমনা আরও কিছু দল তারা বলছে যে পিয়ার পদ্ধতি ভালো, এই মুহূর্তে বাংলাদেশ পিয়ার পদ্ধতির জন্য উপযোগী না। ঘোর বিরোধিতা করছে। উপযোগী না কেন? কারণ পিয়ার পদ্ধতির যে খারাপ দিকটা আছে সেটা হলো, পিয়ার পদ্ধতি হইলে অনেক সময় কোনো দলই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে একা সরকার গঠন করতে পারবে কিনা এই অনিশ্চয়তা তৈরি হয়। সেই অনিশ্চয়তা থাকলে আবার সরকার আবার দুর্বল হয়। যে কোনো সবার মন জুগিয়ে চলতে না পারলে, আর বাংলাদেশে তো আপনি বুঝেনি যে ঐক্যমত্য কখন যে হয় আর কখন যে ভাঙে, এটা টেরও পাওয়া যায় না। ফলে যে কোনো সময় যদি আপনার এরকম হয় যে এরকম একটা ঝুলন্ত সরকার হয়, কোয়ালিশন গভর্নমেন্ট হয়, তাহলে সেই সরকার এই দেশ চালাতে পারবে না। বিএনপির তরফ থেকে পিয়ার পদ্ধতির নেপথ্যে কি এটি নিয়ে আরো একটি অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ পুনর্বাসন করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা কিনা? পিয়ার পদ্ধতির সঙ্গে আওয়ামী লীগ পুনর্বাসনের সম্পর্ক আসলে নাই এই মুহূর্তে অন্তত। কারণ হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ দল হিসেবে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও কার্যত নিষিদ্ধ। কেন? রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তারপর হচ্ছে কি নিবন্ধন স্থগিত, তাহলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছে না, এক। দুই হইল নির্বাচন ধরলাম নৌকা প্রতীক নিয়ে করলো না। 2018 সালে জামাত ইসলাম যেমন ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে, আওয়ামী লীগও তাদের জোটের অন্য কোনো প্রতীক নিয়ে না হয় করলো, অন্য কোনো শরিকের প্রতীক নিয়ে, কিন্তু তাদের রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মসূচি কার্যক্রম চালাতে হবে না, নির্বাচন করতে হলে কিভাবে করবে? কার্যক্রম তো নিষিদ্ধ। সুতরাং এইবার এটা হচ্ছে রিয়ালিটি যে আওয়ামী লীগ এই নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে আইন পরিবর্তন না করা পর্যন্ত, আরপিও পরিবর্তন না করা পর্যন্ত, আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে একেবারে বিএনপি যে আশঙ্কাটা করছে যে পিয়ার পদ্ধতির নেপথ্যে আওয়ামী লীগ পুনর্বাসনের একটু আমি বলি, এইটা করতে পারছে না। কিন্তু যদি এরকম হয় যে আওয়ামী লীগ যদি ইলেকশন করার মতো পারমিশনটা পেয়ে যায়, দেশি বিদেশি নানান ইকুয়েশন আছে, নানান রকমের স্টেক হোল্ডাররা বাংলাদেশ নিয়ে খেলতে পছন্দ করে, বিভাজনের রাজনীতি নিয়ে দেশ এগোতে পারে না, সেই সব বা বিভিন্ন নানান কারণে পরিশুদ্ধ যারা অভিযুক্ত গণহত্যা এবং খুনের দায়ে গুমের দায়ে, তারা বাদ দিয়ে অন্যরা নতুন এক আওয়ামী লীগ করলো এবং সেই আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাইলো, তাদেরকে আপনি তখন ফেরাবেন কি করে? সেই আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে আসে, আওয়ামী লীগ এবার হয়তো দল হিসেবে তারা নির্বাচন করে 20টি আসনও সারা দেশে পাবে না, তাদের একদম ঘাঁটি যেসব জায়গায় ওই সব জায়গায় সব আসন পাবে না। 10টা 15টা 20টা আসন পাবে কিনা এই সন্দেহ অনেকে করে, কারণ তারা এই গণহত্যাকারী একটা দল হিসেবে ভোট চাইতে মানুষের কাছে যেতে পারবে না, দাঁড়াতে পারবে না। কিন্তু আসন হিসেবে ওইরকম না পেলেও আওয়ামী লীগ দীর্ঘদিনের পুরনো একটা দল, এই দলের নেতা কর্মী এবং ঘোরতর সমর্থক যারা, সেই সংখ্যা মিলালে তার পার্সেন্টেজও আপনার 10-15% কম না।
বিএনপি এবং আওয়ামী লীগের কিন্তু নিজস্ব কোর ভোটার যেটা, সেটার সংখ্যাই অনেক। এখন বিএনপি আওয়ামী লীগ যদি মনে করেন যে ভিন্ন নাম নিয়ে বা ভিন্নভাবে আওয়ামী লীগ এসে নির্বাচন করে, সেই নির্বাচনে তারা কোনো রকম প্রার্থী দাঁড় করিয়ে দিল শুধু ৩০০ আসনে, এমপি একজনও হওয়ার দরকার নেই, হবে না হয়তো, কিন্তু পিআর পদ্ধতি হলে সেই আওয়ামী লীগ তখন আবার যদি তারা 15% পায়, 15% মানে হলো 45টা আসন পেয়ে যাবে। 45টা আসন যদি আওয়ামী লীগ পায় তাহলে সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগই কিন্তু হবে। তো যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিবন্ধন বাতিল করা হয়েছে, আওয়ামী লীগের অংশগ্রহণ যদি অনিশ্চিত থাকে তাহলে এটা ম্যাটার না। কিন্তু আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করার মতো পর্যায়ে আবার এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে অনৈক্যের মাঝে বিদেশি নানান স্টেক হোল্ডারদের বাংলাদেশ নিয়ে যারা প্রভাব রাখে, ভূমিকা রাখে, তাদের কারণে যদি আওয়ামী লীগ কোনো না কোনো ফরম্যাটে ইলেকশনে আসতে পারে তাহলে কিন্তু এই প্রশ্নটা সামনে আসবে। কিন্তু তার থেকেও বড় কথা হলো পিআর পদ্ধতিতে হলে কে কত আসন পেলো না পেলো সেটা ইস্যুর থেকেও বড় আর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাংলাদেশ পিআর পদ্ধতির জন্য এখনো উপযোগী কিনা। এই দেশে যদি ঝুলন্ত সংসদ হয় তাহলে সেই সংসদ বারবার ভাঙবে। কোয়ালিশন সরকার হলে যদি একক মেজরিটি নিয়ে কোনো একক দল সরকার গঠন করতে না পারে তাহলে বাংলাদেশে যেই হারে কেনা বাচ্চা হয় এমপি নেতা, এই দেশ চলবে না, চালাতে পারবে না। বরং 70 অনুচ্ছেদ যে উঠে গেল, 2টা ধারা ছাড়া বাকি সবগুলোতে যে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে, এর ফলে এমনিতেই কিন্তু দলগুলি এক ধরনের ঝুঁকির মধ্যে কিন্তু পড়ে গেছে। কিন্তু বিগত সময়তে আমরা সংসদীয় স্বৈরতন্ত্র দেখেছি, এবার যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আলোচনাটা এসেছে সেটির মধ্য দিয়ে আমরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথ আমরা যদি বলি যে কিছুটা হলেও রুদ্ধ করতে পারবো কিনা। সংসদীয় স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ হওয়ার সময়ের দাবি, এবং যারাই ক্ষমতায় আসুক এটা করতেই হবে, নিজেদের স্বার্থেই করবে। কারণ 16 বছর ধরে বাংলাদেশ যে একটা ফ্যাসিবাদকে মোকাবেলা করলো এবং সেই ফ্যাসিবাদের যে পরিণতি হলো সেটা মানুষ দেখেছে, রাজনৈতিক দলগুলি দেখেছে। বিএনপি, জামায়াত ইসলাম সহ সকল ফ্যাসিবাদ বিরোধী দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে এসছে 16 বছর ধরে জনগণের কাছে, সেই প্রতিশ্রুতিগুলো তারা খুব বেশি মাত্রায় যদি অঙ্গীকার ভঙ্গ করা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা শুরু করে তাহলে জনগণ তাদেরকে তাৎক্ষণিকভাবে জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আরেকটা হচ্ছে গিয়ে এই যে বিএনপির 31 দফা, সব যে রাষ্ট্র মেরামতের 31 দফা বা সংস্কারের, এই যে এখন সংস্কার কমিশনের আন্ডারে তারা যাচ্ছে এবং আলোচনা হচ্ছে, কিছু বিষয়ে ঐকমত্য হচ্ছে, সব মিলিয়ে যে অঙ্গীকারগুলি, এই অঙ্গীকারগুলো চাইলেই এরা ফেলতে পারবে না। আরেকটা হচ্ছে গিয়ে উচ্চ কক্ষ যে হবে সেইখানে উচ্চ কক্ষে কিছু কোয়ালিটি লোক আসবে। কোয়ালিটি লোক যারা নির্বাচিত হয় তারা যে কোয়ালিটি লোক না এটা বলছি না, কিন্তু অনেক সময় জনগণের ভোটের সুযোগ নিয়ে অথবা জালিয়াতি করে বা কোনো না কোনোভাবে কিছু অযোগ্য লোকও সংসদে চলে আসে। অযোগ্য ইন দ্যাট সেন্স বলছি, তারা জনগণ, তার এলাকার জনগণ যেহেতু তাকে ভোট দিয়েছে সেই সেন্সে সে ভোট পাওয়ার যোগ্য, কিন্তু আইন প্রণেতা হিসেবে যথেষ্ট জ্ঞান তিনি রাখেন কিনা, বা তিনি কেউ আছে ব্যবসায়ী, টাকা দিয়ে এলাকায় কাজ করে, মানুষের টাকা দিয়ে মন জয় করে ভোট নিয়ে আসে। কেউ আছে তার রাজনৈতিক প্রভাব অনেক, তার ম্যান পাওয়ার অনেক, তারা নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তার করে ভোট নিয়ে সংসদে চলে আসেন। কিন্তু প্রকৃত অর্থে দেশ গড়বার জন্য আইন প্রণেতা হিসেবে সংসদে ভূমিকা রাখবার জন্য ওই পর্যায়ের রাজনৈতিক মেধা, ওই পর্যায়ের তার সদিচ্ছা, দেশপ্রেম, এটার ঘাটতি থাকে। সেইটা নিম্নকক্ষে এই ঘাটতিটা যতটুকু বাংলাদেশে এবার হতে পারে বা হয়, উচ্চ কক্ষ হলেও এখানে যেহেতু বাছাইকৃতদের বিভিন্ন দলগুলি দিবে যারা ভোটের মাধ্যমে আসতে পারে না কিন্তু আসার মতো, ফলে ওইখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। আপনি 70 অনুচ্ছেদের কথা বলছিলেন, কিন্তু নিজ দলের সংসদ সদস্যরা কি আসলে নিজের মতামত প্রকাশ করবে? উদার গণতন্ত্রের চর্চা আমাদের রাজনীতিতে আমরা দেখি কি, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকে রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে
এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, যে আলোচনায় আমরা ছিলাম ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গে বলছিলেন, ৭০ অনুচ্ছেদের বিষয়ে না হয় একমত হয়েছে, কিন্তু উদার গণতান্ত্রিক চর্চা কি আমাদের দেশে আছে? নিজ দলের বাইরে যে আসলে নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা মানে দেখানোর সাহস করবে কি? না, এতদিন ছিল না বলে হবে না এমন তো নয়। ধরেন এতদিন ৭০ অনুচ্ছেদ একটা বড় বাধা ছিল, ফ্লোর ক্রসিং করতে পারতো না, অর্থাৎ নিজ দলের সিদ্ধান্তের বাইরে কোনো মতামত বা ভোট কোনো কিছু সংসদ সদস্যরা দিতে পারতো না। সেই ক্ষেত্রে এইবার মোটামুটি সব দল একমত হয়েছে এরকম একটা সিদ্ধান্তে যে অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুইটা বাদে বাকি সব ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে তারা ভোট দিতে পারবে, সময় আমার হাতে খুবই কম, ভোট দিতে পারবে। ফলে সেই ক্ষেত্রে এইখানে একটা আগে যেরকম ছিল কেউ যত ক্ষুব্ধ হোক বিরক্ত হোক চাইলেও পারতো না, তাহলে এমপি পদ চলে যাবে। এখন অন্তত সুযোগ তৈরি হয়েছে, কেউ যদি ক্ষুব্ধ হয়, দলের প্রতি বিরক্ত হয়, পছন্দ না করে, তার মধ্যে দেশপ্রেম থাকে, কিন্তু যদি মনে হয় যে এরা অন্যায় করছে, তাহলে সে ইচ্ছা করলে বিরুদ্ধে ভোট দিতে পারবে। এটা একটা বড় অগ্রগতি। দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু বিভিন্ন দাবি উত্থাপিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকে, ফলাফল কি হবে? না, দাবি তো অনড় থাকবে না। যেটা ন্যায়সঙ্গত দাবি, কার কাছে দাবি করছে? সরকারের কাছে। কার কাছে? দাবি যদি সরকারের কাছে হয়, তাহলে সরকার যদি ন্যায়সঙ্গত দাবি হয় সেটা পূরণ করবে তাদের সামর্থ্য সাপেক্ষে। আর যদি ন্যায়সঙ্গত না হয় সেটা আলোচনার মাধ্যমে বুঝিয়ে বলবে। বিভিন্ন ধরনের যে এনবিআর নিয়ে অচলাবস্থা গেল, এই যে সচিবালয় নিয়ে যে সমস্যা গেল, সিটি কর্পোরেশন সাউথ নিয়ে যেটা গেল, এগুলো তো দাবি এবং সংস্কার রিলেটেড বিষয় আছে। সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যে দাবিটা ন্যায্য সেটা মানা উচিত, আর যে দাবিটা ন্যায্য নয় সেটা মানতে না পারলেও বল প্রয়োগ না করে তাদের সঙ্গে ডায়ালগ করে বোঝানোর চেষ্টা করা। ফাইনালি সেটা ব্যর্থ হলে রাষ্ট্র টিকাতে হলে তো রাষ্ট্রের বাহিনীগুলো থাকে কেন? তারা এই ক্ষেত্রে ভূমিকা পালন করবে সেজন্যই, কারো অন্যায় আবদার বা অন্যায় দাবির কাছে তো রাষ্ট্র মাথা নত করবে না। ফলে এগুলোর প্র্যাকটিসটা যদি ন্যায়সঙ্গত প্র্যাকটিসটা হয়, দাবিটাও ন্যায়সঙ্গত হতে হবে, দাবি মানার ক্ষেত্রেও ন্যায্যতা দেখাতে হবে, আবার সেটা না মানতে পারলে সেটা ট্যাকেল করার ব্যাপারেও রাষ্ট্রীয় বিধিবিধানের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। দর্শক, শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।